দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা জানি যে খাগড়াছড়িতে চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার পর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই। এই ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ কেন ৩ পার্বত্য জেলা এমন অশান্ত হয়ে উঠল সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। আমরা মূলত আজকের অনুষ্ঠানে এই বিষয়টিকে কেন্দ্র করে বিষয় ঠিক করেছি যে পাহাড়ে অস্থিরতা নেপথ্যে কি। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে ৩ জন অতিথি যুক্ত হয়েছেন। ৩ জন অতিথির মধ্য দিয়ে আমরা আসলে পাহাড় কেন অশান্ত হয়ে উঠছে সেই বিষয়টি আসলে জানার বা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন স্টুডিওতে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, তিনি নিরাপত্তা বিশ্লেষক, এবং জুমে যুক্ত রয়েছেন আরেক নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম। আপনাদের ৩ জনকেই স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়বস্তু ধরে আলাপ করব বলছিলাম শুরুতেই, যে হঠাৎ কেন এতটা অশান্ত হয়ে উঠছে পার্বত্য অঞ্চল। সেখানে বেশ বিভিন্ন রকমের সমীকরণ কিংবা যদি আমরা ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অশান্ত পরিস্থিতি কথা ধরি, অনেকেই বলছেন যে এটি তার ধারাবাহিকতা কি না। তো শুরুতেই অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম আপনার কাছে আসতে চাই, আপনার কি মনে হয় হঠাৎ পাহাড় কেন এত অশান্ত? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যথার্থই বলেছেন যে খাগড়াছড়িতে চোর সন্দেহে এক যুবকের মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে বর্তমান যে সংকটটা সেটা নতুন করে শুরু হয়েছে। তো আপনি বলেছেন যেটা যে অনেকেই মনে করেন যে ৫ই আগস্টের পরে দেশের বিভিন্ন কিছুতে পরিবর্তন হচ্ছে, যে কারণে এক ধরনের ধারণা আছে যে এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, ফলে অনেকেই সেই বিষয়টাকে গুরুত্ব দিতে চাচ্ছেন। কিন্তু আমি মনে করি না যে এটার সঙ্গে পুরোপুরি ৫ই আগস্টের কোনো ঘটনার সরাসরি সম্পর্ক আছে, রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। আমি যেটাকে মনে করি সেটা হচ্ছে যে 19শে আগস্ট খাগড়াছড়িতে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে একজন চোর সন্দেহে একজন যুবককে হত্যা করার পরে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে মূলত এটা একটা রায়টের মতো, দাঙ্গার মতো একটা জটিল দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়, যেটার পরিস্থিতিতে পরবর্তীতে অনেক ঘটনা ঘটে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে পার্বত্য চট্টগ্রামের যে এই মুহূর্তে যে জনগোষ্ঠী আছে সেখানে যে প্রায় ১৬ লক্ষ মানুষ বসবাস করে, তার প্রায় 50-50 হচ্ছে জনগণের অনুপাত, অর্থাৎ আনুমানিক 50% মতো গড় বাঙালি আর অনেকটা 50-এর মতোই, কম বেশি, সামান্য কম বেশি, আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলছি না, তাহলে সেটা হচ্ছে পাহাড়ি। এখন এই যে পাহাড়ি বাঙালি একসঙ্গে বসবাস করতেছে, এদের মধ্যে দীর্ঘদিন ধরে, বিশেষ করে আমরা যদি অতীতে নাও যাই তাহলে 1997 সালে যে শান্তি চুক্তিটা হয়েছিল সেই শান্তি চুক্তির বিষয়গুলোকে নিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকমের সন্দেহ, পরস্পর ভুল বোঝাবুঝি ইত্যাদি ব্যাপারগুলো আছে। সে একই সঙ্গে আছে যে শান্তি চুক্তির পরে, শান্তি চুক্তি হবার পর সেখানে যে যাদের সঙ্গে চুক্তি হয়েছিল অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সেটার একটি অংশ ভেঙে গেছে এবং নতুন ইউএনডিএফ নামে একটা নতুন সংগঠন, অর্থাৎ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটা নতুন সংগঠন তৈরি হয়েছে। তারা সেই শান্তি চুক্তি থেকে সরে আসতে চেষ্টা করতেছে। ফলে পাহাড়িদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেই ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এই যে দুটো গ্রুপের মধ্যে সবসময় এক ধরনের অবিশ্বাস, অনাস্থা এবং বিশেষ করে ভূমি সংক্রান্ত একটা বিষয় আছে। সেটা হয়তো পাহাড়ি সংগঠনগুলো দাবিও করছে যে শান্তি চুক্তির সঠিক বাস্তবায়ন না হলে এই সংকটের সহজ সমাধান বা সহজে এটি আসলে থামবে না এমন বলছেন। আমরা একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম আপনার কাছে আসতে চাই, তিনি জুমে যুক্ত আছেন আমাদের সঙ্গে। পাহাড়ের যে অস্থিরতা, এর নেপথ্যে আসলে কি আপনি মনে করছেন? ঘটনার সূত্রপাত যেভাবে হয়েছে সেখান থেকে এত বড় একটা অশান্ত পরিস্থিতি, এটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে আমরা পার্বত্য চট্টগ্রামের বিষয় যখন আলোচনা করি, 97কে নিয়ে আলোচনা করলে শুধুমাত্র হবে না। পার্বত্য চট্টগ্রামে যখন আপনার 80-র দশকে পার্বত্য চট্টগ্রামে যখন পুনর্বাসিত বাঙালিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সেখানে আমাদের একটা, আমি এখন বলবো এখানে যে অ্যাপ্রিসিয়েশন সেটা হচ্ছে তখনই আমাদের একটা ভুল সেখানে ছিল। সেই ভুলটা স্বীকার করতেই হবে। কারণ হলো কি, আমাদের যেসব অঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে সেখানে পুনর্বাসনের জন্য নেওয়া হয়েছিল, তাদেরকে ওখানে যে অ্যামালগামেশনের জন্য, অর্থাৎ পাহাড়ি যারা স্থায়ী অধিবাসী সেখানে ছিলেন, যারা আগের থেকে অধিবাসী ছিলেন, তাদের সাথে কি ধরনের সম্পর্ক হবে, কিভাবে সেখানে তারা অ্যাডজাস্ট করবে নিজেদেরকে, এসব ব্যাপারে আসলে আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না বলে, অর্থাৎ যারা সেখানে পুনর্বাসন করেছে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না বলেই সেখানে তারা
কিছু মানুষকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একেবারেই শ্রেণী নির্বিশেষে সেখানে তাদেরকে পুনর্বাসন করেছে। ফলত সেখানে যেটা হয়েছে, তারা গিয়ে প্রথমত যে পাহাড়ি যারা উপজাতি যারা আছে, যারা ওখানে আগের থেকে ছিল, তাদের সাথে যে অ্যাডজাস্টমেন্ট সেটা তাদের পুরোপুরি তারা করতে পারে নাই। সেই সময় থেকে কিন্তু দুটা সম্প্রদায় পরস্পরকে সন্দেহ এবং দূরত্ব বজায় রেখে চলেছে। তারই ফলশ্রুতি হচ্ছে শান্তি চুক্তিতে যে সেখানে পূরণ হয় নাই, সেটার জন্য তাদের মধ্যে যেটা ক্ষোভ, বিক্ষোভ বা শঙ্কা বা আশঙ্কা বা অসন্তোষ, এগুলো থেকেও বেশি হয়েছে তারা সেই পুনর্বাসন এবং যারা আগের থেকে ছিল তাদের দুটি সম্প্রদায়ের মধ্যে, তাদের মধ্যে সেটা পারস্পরিক যেটা সৌহার্দ্য, সম্প্রীতি, একটা ইনক্লুসিভনেস, সেটা কখনো সেখানে ডেভেলপ হয়নি। সেটার কারণ হচ্ছে দুটি। একটা হচ্ছে আমাদের যারা চিন্তাধারা, যারা সমাজ বিনির্মাণ করেন, আমাদের সুশীল সমাজ, যারা এখন অনেক সময় বলে এটা সেনাবাহিনীর ঘাড়ে চড়িয়ে দেওয়ার একটা আপ্রাণ একটা চেষ্টা আছে। বারবার আমি অনেকগুলো চ্যানেলে গিয়েছি, সেখানে একটা ধারণা দিতে চায় আমাদের জনগণকে যে এটা পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী এই জিনিসটাকে জিয়ে রেখেছে। আসলে হচ্ছে এটা একদিকে আমাদের সুশীল সমাজের ব্যর্থতা। যারা সমাজ নিয়ে চিন্তা করে, যারা সমাজতত্ত্ববিদ আছে, তারা কখনো এই জিনিসগুলোকে ভিতর থেকে তারা কোন অ্যানালাইটিক্যাল, এটা বিশ্লেষণধর্মী কোন চিন্তাধারার থেকে সেখানে কোনো সাজেস্ট করে। 2 নম্বর হচ্ছে আমাদের মূলধারার যারা রাজনীতিবিদ যারা আছেন, তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটা জাতিকে যে গড়ে তোলা, তার মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করে, সেখানে আজকে যে আপনি বললেন একটা সাধারণ ঘটনা, এই যে একটু আগে বললেন যে একটা যুবকের হত্যাকাণ্ড থেকে, সেরকম যুবক তো রাজশাহীতে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়েছে, ঢাকায় হত্যাকাণ্ডের শিকারে পরিণত, এই চট্টগ্রামে, এবং পিটাতে পিটাতে মারতে মারতে আবার গানও বাজাচ্ছে। কই এখানে চট্টগ্রামে সেটার জন্য মানুষ উদ্বেল হয় নাই, মানুষ সেখানে একেবারেই সংঘাত প্রবণ হয়ে উঠে পড়ে লাগে নাই, রাজশাহীতে হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেরাও হয় নাই। কিন্তু পার্বত্য খাগড়াছড়িতে সেই ঘটনাটার পরপরেই সেটা হয়েছে দিঘিনালা বাবুছড়ার দিকে। সেখান থেকে একেবারে লারমা স্কোয়ার থেকে পোড়ানো থেকে শুরু করে খাগড়াছড়িতে পোড়ানো, রাঙ্গামাটি এসে রিজিওনাল হেডকোয়ার্টার পোড়ানো, এই সমস্ত কিছু একসাথে শুরু হয়ে গেল। তার অর্থ হলো এটা একটা বিস্ফোরণমুখ একটা, সেখানে পারস্পরিক দুটো সম্প্রদায়ের অবস্থান বিদ্যমান। সেটা আমাদের রাজনীতিবিদরাও যেমন স্বীকার করেন না, রাজনীতিবিদরা সবসময়, আমি একটা টেন্ডেন্সি দেখেছি, এটিকে কি রাজনৈতিক মনে করছেন? পার্বত্য অঞ্চলে যে সংগঠনগুলো রয়েছে তাদের একটি অংশ বলছে আসলে সেনাবাহিনীকে প্রত্যাহার করা বা শান্তি চুক্তির সঠিক বাস্তবায়নের কথা, আরেকটি অংশ বলছে যে হঠাৎই পাহাড় অশান্ত হওয়ার পেছনে অন্য রাজনৈতিক কারণ। আমি বলছি একটু করে, এবার আমি বলছি জিনিসটাকে একটু বলে নিই। সেটা হচ্ছে এখানে সেনাবাহিনীর প্রত্যাহারের বিষয়টা শান্তি চুক্তি তো আছে, কিন্তু সেটা এভাবে আছে যে পার্বত্য চট্টগ্রামে যখন শান্তি বিরাজিত হবে তখন সেনাবাহিনী তাদের নির্ধারিত সেনানিবাসে ফেরত আসবে। তবে সেখানে যদি অশান্তি বিরাজ করে, সেখানে যদি আপনার সার্বভৌমত্বের উপর যদি কোনো হুমকি সৃষ্টি হয়, যে কোনো সময়ে সেনাবাহিনীকে সেখানে ডিপ্লয় করা যাবে। আপনি দেখুন, একটু আগেই আমাদের অধ্যাপক বলছিলেন যে সেখানে যখন পিসিজিএস এর সাথে যখন শান্তি চুক্তিটা 97-এ হলো, তারই আগে ইউপিডিএফ এর কিন্তু সৃষ্টি হয়ে বসে আছে। তারও আগে আবার পিসিজিএস দুটা ভাগে বিভক্ত হয়ে একটা হলো লারমা গ্রুপ আর একটা প্রীতি গ্রুপ হয়েছিল। সেখানে সেনাবাহিনী মাঝামাঝি অবস্থানে থাকাতে এরা যে পারস্পরিক যে ভাতৃঘাতী যে সংঘাত, সেটা অনেকটাকে আমি বলবো যে সেখানে নিবারিত করা গেছে। এখন যারা বলছেন তারা সেখানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন, এই যে দেখুন, একটা যদি সেনাবাহিনী সেদিন না থাকতো, এই যে পরস্পর দুটি সম্প্রদায় যেভাবে মুখোমুখি হয়েছিল, সেটা ওখানে একটা গণহত্যার মতো অবস্থা সৃষ্টি হতো, যেটা নিয়ে অনেক দেশ বাংলাদেশের উপরে একটা দোষ চাপিয়ে তার সার্বভৌমত্ব, আপনি সেখানে সেনাবাহিনীর থাকার যৌক্তিকতার কথা তুলে ধরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আপনার কাছে আসতে চাই। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ এমদাদুল ইসলাম তিনি বলছিলেন যে সেনাবাহিনীর একটা মাঝামাঝি অবস্থানের কথা, এবং সর্বশেষ ঘটনার দিনে তিনি সেনাবাহিনীর সেখানে থাকার যৌক্তিকতা তিনি তুলে ধরেছেন। কিন্তু ওইখানে দুইটা সংগঠন দুই ধরনের তাদের প্রত্যাশা, কেউ চাচ্ছেন সেনাবাহিনী থাকুক, কেউ চাচ্ছেন থাকুক না। আপনি আসলে আমি একটু বিসমিল্লাহির রহমানির রহিম
নিউজ 24-কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। 5ই অগাস্টের আগে পাহাড়ি উপজাতি ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেনি। আমি যতগুলো লিস্ট দেখেছি কোথাও আমাদের যে এত শহীদ হলো ছাত্র জনতা, আমি পাহাড়ি উপজাতি কোনো ব্যক্তির নাম দেখিনি। মেবি আই এম রং, বিকজ পাহাড়িদের জন্য তখন 5% কোটা নির্ধারিত ছিল এবং 5% কোটাতে উপজাতিরা বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বিভিন্ন জায়গায় পড়ে বিদেশে শিক্ষা গ্রহণ করে তারা এগিয়ে যাচ্ছিল। বাট 5 তারিখের পরেই তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, পাহাড়ি বৈষম্য বিরোধী আন্দোলন একটা প্ল্যাটফর্ম তৈরি করলো এবং তারা বিভিন্ন ওয়ালে গ্রাফিটি এবং বিভিন্ন ইসের মাধ্যমে তারা বলতে চাইলো যে আমরা আদিবাসী এবং সেনাবাহিনীকে উইথড্র করতে হবে এবং বাংলাদেশি যারা তাদেরকে সমতলে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদেরকে বুঝতে হবে কেন পাহাড়িরা, উপজাতিরা নিজেদেরকে আপনার বাঙালি সেটেলার না, বাংলা উপজাতিরা নিজেদেরকে উপজাতি না বলে তারা আদিবাসী কেন বলছে, এই ডেফিনেশন বুঝতে হবে। 2007 সালে জাতিসংঘ ইউনাইটেড নেশনস ডিক্লারেশন ফর দি রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল একটা ডিক্লারেশন করে এবং ওই ডিক্লারেশনের অংশ আদিবাসীরা তারা দে উইল হ্যাভ রাইট টু টেরিটোরিয়াল ল্যান্ড, ওই ভূমির উপরে তাদের একচ্ছত্র অধিকার থাকবে, এটা বলা আছে। এবং সংজ্ঞাতে বলা আছে যারা আদিকাল থেকে, অনন্তকাল থেকে এবং প্রাক উপনিবাসী কামলের আগে থেকে কোথাও বসবাস করে থাকে তারাই শুধু আদিবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রে রেড ইন্ডিয়ানসরা আদিবাসী, তাদের সেপারেট টেরিটরি আছে, ওখানে ফেডারেল স্টেট গভর্নমেন্টের কোনো এখতিয়ার নাই। অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনরা আদিবাসী। তো 2007 সাল থেকেই তারা এটা বলার চেষ্টা করছে, বিকজ আদিবাসী দাবি করাটা ইজ এ স্টেপ বিফোর asking for independence. এটা খুবই ভয়ঙ্কর আমাদের জন্য। এবং একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনার সঙ্গে আবারও এই বিষয়ে আলাপ করব। আদিবাসী কথাটাকে আপনি রাজনৈতিক মনে করছেন এবং তারা তাদের ভূমির যে দাবি সেখান থেকে তারা আসলে উপজাতি থেকে আদিবাসীর দাবিটা করছে। আরেকটু এক্সপ্লেইন করতে হবে, আমি পরে এসে দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হয়েছে একটি বিরতির, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আজকে আলাপ করছিলাম পাহাড়ে অস্থিরতা এবং নেপথ্যে সেই ইস্যুতে। তো সর্বশেষ আমরা ডক্টর মনিরুল ইসলাম আকন্দ আপনার সঙ্গে আলাপ করছিলাম। আপনি আদিবাসী ইস্যুতে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাইছিলেন। জি, আমি যেটা বলছিলাম, আদিবাসী পাহাড়িরা, উপজাতিরা এখন নিজেদেরকে আদিবাসী হিসাবে পরিচিত করতে যাচ্ছে। দের ইজ এ রিজন বিহাইন্ড ইট। চাকমা জনগোষ্ঠী আসলে চম্পকনগর একটা জায়গা, ত্রিপুরা থেকে 16 থেকে 18 শতাব্দীতে তারা বাংলাদেশে মাইগ্রেট করে আসে। তখনও পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু বাংলাদেশি ছিল, বাট মূল মাইগ্রেশনটা হয় 1980s-এ। এবং আমি মনে করি যে হিউম্যান মাইগ্রেশন পৃথিবীর কেউ বন্ধ রাখতে পারে না। আমি একটা টকশোতে বলছিলাম যে ইউএসএ মেক্সিকোর বর্ডারে এত বড় ওয়াল থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ মেক্সিকান ইউএসএতে ঢুকে যাচ্ছে। ইউএসএ কানাডার কোনো বর্ডার নেই, তারপরে ওখানে বর্ডার ক্রস করে কেউ যায় না, বিকজ পিপল উইল সিক ফর এ বেটার লাইফ। জীবনের ঝুঁকি নিয়ে মেডিটেরিয়ান সি পার হয়ে আফ্রিকা, এশিয়া থেকে মানুষ ইউরোপে যাওয়ার চেষ্টা করে। সো চাকমারা আসছে ভেরি ফাইন, বাট তারা আদিকাল থেকে বাংলাদেশে ছিল না এবং ডেফিনেটলি নট প্রাক উপনিবেশিক আমল থেকে। সেই কারণেই তারা আদিবাসী নয়। আদিবাসী আমরা বাংলাদেশিরা, শুধু আদিবাসী। এবং তারা যে বলছে যে বাংলাদেশিরা সমতলে চলে যাবে, কেন? একজন পাহাড়ি উপজাতি ঢাকাতে জমি কিনতে পারবে, ময়মনসিংহে জমি কিনতে পারবে, ফ্ল্যাট কিনতে পারবে। বাংলাদেশের একটা অংশ পার্বত্য চট্টগ্রামে কেন আমরা থাকতে পারবো না? আমাদের কেন সেটা অধিকার থাকবে না? সেখানে কেন আমরা জমি জমা কিনতে পারবো না? সো এই বৈষম্য তাদের তো মানে সম্ভবত পাহাড়ে দলিলের মাধ্যমে বা কেনা বেচার মাধ্যমে তারা আসলে সম্ভবত ভূমির যে আমরা যে নিয়মে চলি, তারা একটু ভিন্ন নিয়মে চলে। তারা ওই যে বাপ দাদার পরম্পরায় ভাগ করে বোধহয় জুম চাষ করে বা থাকে, এরকম। ওটা ঠিক আছে, বাট বাংলাদেশিরা কেন পাহাড়ে থাকতে পারবে? আমার কথা হলো এটা ডেফিনেটলি তারা থাকতে পারবে। তারা পাহাড়িরা যেরকম উপজাতিরা অন্য জায়গায় থাকতে পারে, আমরা এখানে থাকতে পারবো। বাট আমি একটু আলোচনাটা যেটা বলতে চাচ্ছি, কেন এখন এই সমস্যাটা হলো, এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কেন এটা সমস্যাটা হলো? আমি দু একজন আমাদের বক্তা যারা আছেন তাদের সাথে একটু ভিন্নমত পোষণ করছি। আমি মনে করি ডেফিনেটলি ইট ইজ এ পার্ট অফ দি কনস্পিরেসি। এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা প্রতিনিয়ত 2 দিন পর পর যে ষড়যন্ত্র দেখছি, আই থিঙ্ক ইট ইজ এ পার্ট অফ দ্যাট। এবং আমি নিশ্চিত যে এটার পিছনে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ আছে। আমি আরেকটা জায়গায় বলছিলাম যে আমাদের 5ই আগস্ট দ্বিতীয়বার স্বাধীন
আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে প্রধান উপদেষ্টা একটা বক্তব্যে বলছিলেন 7 সিস্টার সম্পর্কে, তখনই আমি মনে হয়েছে যে পার্বত্য চট্টগ্রামটা সমস্যার সৃষ্টি হবে। এবং এছাড়াও আমাদেরকে আসলে তলিয়ে দেখতে হবে এটার পিছনে ভারতে এবং মায়ানমারে এই উপজাতিরা বাংলাদেশে আসারও 200 বছর আগ থেকে ওখানে বসবাস করছিল, ওখানেও কিন্তু তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় নাই, উপজাতি হিসাবেই তারা ওখানে আছে। এবং আমি হিল ট্র্যাক্সে আমি ছোটবেলা থেকে ওখানে চাকরি করেছি, ওখানে এনজিওর যে অ্যাক্টিভিটিস এটা আমাদের তলিয়ে দেখতে হবে। পাশ্চাত্য রাষ্ট্রগুলো তাদের ইউরোপিয়ান দেশগুলোর এখানে হস্তক্ষেপ থাকতে পারে। আমরা একটু ডক্টর মোজাহিদ ইসলামের কাছে যেতে পারি এই পর্বে। যেমনটি বলছিলেন ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, এই যে আদিবাসী এবং উপজাতি ইস্যুটিও এটির সঙ্গে জড়িত, বা পাহাড় যে এখন অশান্ত বা ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা মুভমেন্ট সেখানে হচ্ছে, এটার সাথে কি এই যে আদিবাসী ইস্যুটাকে আপনি রিলেট করছেন? অবশ্যই সকল সংকটের মানে যে কোনো পৃথিবীর যে কোনো অঞ্চলে যে আঞ্চলিক যে স্থিতিশীলতা, সেই বিষয়টার মধ্যে সবসময় একটা বিষয় সংকটের মূল, সেটা হচ্ছে আত্মপরিচয়ের সংকট। আত্মপরিচয়ের সংকট মানে হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, সেটা সবসময় খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা বলছিলেন আমার পরবর্তী আলোচক, সেটা হলো যে পাহাড়িরা তাদেরকে আদিবাসী হিসেবে পরিচয় দেয়, বাঙালিরা তাদেরকে সাধারণত আদিবাসী হিসেবে মেনে নিচ্ছে না। এটা একটা বিশাল বিতর্কের ব্যাপার। আমি যদি 2 মিনিটে বলি তাহলে ব্যাপারটা নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে, যে কারণে আমি আসলে সংক্ষেপে বলার চেষ্টা করব না। আমি যেটা মানে বিস্তারিত বলছি না বিষয়টা, যে কারণে আমি একটু এড়িয়েই যাচ্ছি। কিন্তু তারপরেও প্রসঙ্গত আমি বলি যে উপজাতি শব্দটার ব্যাপারে পাহাড়িদের একটু আপত্তি থাকে, কারণ জাতি উপজাতি এটা নিয়ে, যে কারণে তাদেরকে আমি যেটা সবসময় বলি যে পাহাড়ি অঞ্চলের যারা তারা হচ্ছে পাহাড়ি। এখন আমরা যেটা বলছি যে তাদেরকে বলছে হচ্ছে আদিবাসী। বাঙালিদের একটা বড় অংশ, রাজনীতিবিদরা বড় অংশ মনে করেন যে তারা আদিবাসী নয়, কারণ যা একটু আগে যেটা বললেন যে কেন আদিবাসী নয়, সেরকম একটা ব্যাখ্যা আছে, বিস্তর ব্যাখ্যা আছে। এবং এই যে জাতিসংঘের সংজ্ঞা থেকে শুরু করে বিভিন্ন রকমের বিস্তর গবেষণা আছে, অ্যানথ্রোপোলজিস্ট, সোশ্যোলজিস্ট যারা বিস্তর রকমের গবেষণা করেছেন, এবং এই গবেষণাগুলোর মধ্যে দুটোকেই দেখানো হয়। কেউ মনে করেন, যেটা বলছিলেন আমার পরবর্তী আলোচক, যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এরকম 2-3টে রাষ্ট্র বাদে বাকি যে জায়গাগুলো আছে সেখানে মানুষ সবসময়। আমরা যদি একটু বর্তমানে আসি, যে আমরা যেটি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে আমরা দেখছি বিভিন্ন ইস্যু, এবং সেই ইস্যুগুলো বেশ বড় বড় সমস্যাগুলো এবং বড় বড় সংকট তৈরি করছে, অশান্ত করছে পরিবেশ পরিস্থিতিকে। এই পাহাড়ের এই সংকটটিকেও, বা এই যে অশান্ত হয়ে উঠল পার্বত্য অঞ্চল পুরো, সেটিকে আসলে কোনোভাবে রাজনৈতিক কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখুন, প্রথমত হচ্ছে আমি বুঝতে পেরেছি না দেওয়ার প্রেক্ষাপটে এমন অনেক প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা যারা নিরাপত্তা বিশ্লেষক তাদের মধ্য থেকে এসেছে। আমার পরবর্তী আলোচক যথার্থ বলেছেন যে এই বিষয়টা নিয়ে ষড়যন্ত্রকে একদম উড়িয়ে দেওয়া যাবে না, কিন্তু ষড়যন্ত্র তত্ত্বের একটা বিষয় হচ্ছে যে এটা আমরা কোনো মতে প্রমাণও করতে পারবো না, ভুলও প্রমাণ করতে পারবো না, সত্য প্রমাণ করতে পারবো না। কারণ ভুল এবং সত্য প্রমাণ করতে হলে আর্গুমেন্টকে আমার এভিডেন্স লাগবে। এখন আমরা যদি বলি যে হ্যাঁ, এটা ধরে নিতেই পারি যে 7 সিস্টার সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন যে মন্তব্যটা করেছিলেন, সঙ্গত কারণে তারপরেই যেহেতু এই সমস্যাটা তৈরি হয়েছে, ফলে আমরা মনেই করতে পারি এর সঙ্গে ভারতের একটা যোগাযোগ থাকতে পারে প্রথমত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এই যে দেশের যে বিভিন্ন সংকট আসছে, সেই সংকটের ধারাবাহিকভাবে আমরা ধরেই নিতে পারি যে এখানেও সেটার একটা ধারাবাহিকতা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, যে আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকটা সুপ্ত অগ্নিগিরির মতো। আমাদের আবারও একটি বিরতির সময় হয়েছে, আপনারা সাথেই থাকুন, আমরা পরবর্তীতে এনে বিস্তারিত আবার আলাপ করার সুযোগ পাবো। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছিলাম পাহাড় যে অশান্ত অবস্থায় রয়েছে সেটির নেপথ্যে আসলে কি, সেই ইস্যুতে আমরা আলাপ করছিলাম। পাড়া মহল্লায় সম্প্রতি কমিটি করা হয়েছে এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা খাগড়াছড়ি রাঙামাটি এলাকায় গেছেন এবং সেখানে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সম্প্রীতি সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আবারও ডক্টর মনিরুল ইসলাম আখন্দ আপনার কাছে আসতে চাই। আমি যদি বলি যে আমরা অনুষ্ঠানের শেষ অংশে রয়েছি, শান্তি যেটি সম্প্রীতি সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে, এছাড়াও আপনি যদি মোটা দাগে আপনার কাছে জিজ্ঞেস করি এর সমাধান কি পাহাড়ের শান্তি ফেরানো? আমি দেশবাসীকে বলতে চাই এটা নিয়ে চিন্তিত হবার কিছু নাই।
বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইজ টেকিং দি রাইট অ্যাকশন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উপদেষ্টারা ওখানে গিয়েছেন, আমাদের সেনাপ্রধানও গিয়েছেন। দেশপ্রেমিক সেনাবাহিনী যতদিন পার্বত্য চট্টগ্রামে আছে চিন্তার কোনো কারণ নেই। আমরা এত বছর যে প্যাসিফিকেশন যে আমরা ট্রেনিং করেছি পার্বত্য চট্টগ্রামে, সেই কারণে কিন্তু জাতিসংঘে আমাদের এত সফলতা। তো আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন। এটাতে আমাদের যে রাজনৈতিক দলগুলোকে এই আলোচনায় সম্পৃক্ত করতে হবে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী দলগুলো, লোকাল যে আঞ্চলিক দলগুলো আছে ইউপিডিএফ, জেএসএস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলোকে আলোচনার মধ্যে রাখতে হবে। আমাদের ধর্মীয় নেতাদের পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ, মুসলমান, এই ধর্মীয় নেতাদেরকেও আলোচনার মধ্যে আনতে হবে। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে কোনো উপাসনালয়ে যাতে কোনো আক্রমণ না হয়, কোনোভাবে যাতে পরিস্থিতিটা আরও খারাপ এর দিকে না যায়। এই জন্য যারা সিকিউরিটি ফোর্স আছে তারা এটা নিরাপত্তা নিশ্চিত করবে এবং আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই অস্থিরতার পিছনে কারা ছিল এবং সেটা শনাক্ত করেই সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তো আই থিঙ্ক দিস ইজ নট এ সিরিয়াস প্রবলেম। ইনশাল্লাহ পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তার থেকেও কিন্তু বড় সমস্যা আমাদের বান্দরবনের দিকে আছে। আজকে সময় নাই। কুকি-চিন, ন্যাশনাল ফ্রন্ট, দে আর মোর ফেরোশিয়াস ফাইটার এবং তাদের যত ক্যাম্প আমরা আক্রমণ করে দেখেছি, তারা বাংলাদেশের চট্টগ্রাম, মায়ানমারের 2টা প্রদেশ এবং ইন্ডিয়ার 3টা প্রদেশ সহ তারা একটা ল্যান্ড অফ কুকিজ, একটা জো ল্যান্ড একটা দেখেছি এবং তারা ভেরি ওয়েল ট্রেন। আমাদের অলরেডি 7 জন সশস্ত্র আর্মি সেনাবাহিনী সদস্য নিহত হয়েছে, যদিও আমরাও এই যে এপ্রিল মাসে যে ব্যাংক ডাকাতি হলো তাদের দ্বারা, ওখানে আমরা বেশ কিছু সন্ত্রাসীকে আমরা নিহত করতে। সো এখানে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ এভরিথিং উইল বি ফাইন। আমরা যদি সতর্ক থাকি, আমরা যদি একত্রিত থাকি, আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। আমি জাস্ট একটা কোটেশন দিয়ে শেষ করব। মার্টিন লুথার কিং বলেছেন যে ইফ ইউ ক্যান ফ্লাই রান, ইফ ইউ ক্যান রান ওয়াক, ইফ ইউ ক্যান ওয়াক ক্রল, বাট হোয়াট এভার ইউ ডু ইউ শুড মুভ ফরওয়ার্ড। এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত। আমি যখন আমাদের প্রধান উপদেষ্টাকে ওনার বক্তব্য শুনলাম ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশন, আমি গর্বিত। হি ইজ আওয়ার লিডার, হি রিপ্রেজেন্ট বাংলাদেশ। অ্যান্ড যখন দেখি সব বিশ্ব নেতারা ওনার সাথে দেখা করতে যাচ্ছেন, হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি। আই থিঙ্ক উই আর হেডিং টুয়ার্ডস এ ভেরি রাইট ডাইরেকশন অ্যান্ড হোপফুলি উইল সি এ বেটার বাংলাদেশ সুন। সেই ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। অধ্যাপক ডক্টর মুজাহিদ ইসলাম, আপনার কাছে আসতে চাই। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সম্প্রীতি সভা করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাহাড়ি বাঙালি মিলে সম্প্রীতি সভা করছেনও। তো সেক্ষেত্রে আমি যদি আপনাকে আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই যে পার্বত্য অঞ্চলে কিভাবে শান্তি ফেরানো যায়। ধন্যবাদ আপনাকে। আসলে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যে কাজটা করেছেন সেটাই আমার পরিকল্পনা। অর্থাৎ আমি যেটা মনে করি যে রাজনৈতিক যে সমাধান, সেই সমাধানের দিকে আমাদেরকে বেশি সময় দিতে হবে, বেশি গুরুত্ব দিতে হবে। আর রাজনৈতিক সমাধানের মধ্যে যেটা বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো গোষ্ঠী যেন কোনো মতেই এই উপলব্ধিটা না করতে পারে যে এটা আমাদের দেশ। অর্থাৎ পাহাড়ি বাঙালি সকলের মধ্যে এই চেতনাটা তৈরি করে দিতে হবে যে দেশটি বাংলাদেশ এবং আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এই যে নাগরিকত্ব বোধ, এই বোধটা আসলে অটোমেটিক্যালি যে পাহাড়ি যারা আছে, সশস্ত্র যে গোষ্ঠীগুলো আছে সেগুলোকে আমরা ধরছি না, বড় সংখ্যক যে পাহাড়ি, বড় সংখ্যক বাঙালি, তারা কিন্তু বাংলাদেশের গর্বিত নাগরিক। বাংলাদেশের তারা যেন সেই বোধটা তাদের মধ্যে থাকে যে আমরা সবাই গর্বিত নাগরিক, সেই বোধটা তাদের মধ্যে জাগ্রত করতে হলে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে এবং সেই রাজনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এই যে আমরা যেটা বলছি যে সম্প্রীতি সভা যেটা চলছে সেটাকে আরও বেশি বেগবান করতে হবে এবং প্রতিনিয়তই আমাদেরকে রাজনৈতিকভাবে বিষয়টাকে সমাধান করতে হবে। এই জন্য রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক যে দলসমূহ আছে, সিভিল সোসাইটির যে বিভিন্ন অংশ আছে, সকলকেই মানে একত্রে একসাথে পাহাড়ের যে জনগোষ্ঠী আছে সবার মধ্যে দেশবোধ, জাতীয়তাবোধ সেগুলো জাগ্রত করার জন্য কাজ করতে হবে এবং কোনো মতেই যেন কোনো ধরনের সশস্ত্র গোষ্ঠী এই কোনো ধরনের সুযোগ নিতে না পারে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গেই বলবো যে অল্প কিছু সশস্ত্র গোষ্ঠী, যেটা বলছিলেন যে কুকি-চিন বা অন্যান্য যারা আছে, তাদের রিক্রুটমেন্ট কিন্তু এখনও খুবই সীমিত পর্যায়ের এবং আমাদের সশস্ত্র বাহিনী সেটা মোকাবেলা করার সামর্থ্য এখনও তাদের পুরোপুরি আছে। তো ফলে যদি নতুন করে আর কোনো সমস্যা না তৈরি হয়, অর্থাৎ রাজনৈতিকভাবে যদি আমরা বিষয়টাকে সমাধান করতে পারি, তাহলে আমি মনে করি যে সেখানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের জন্য কোনো ধরনের কোনো ঝুঁকি নেই। জি, আমরা আর একটু সময় আছে আমাদের হাতে, আপনি যদি ছোট করে 2 লাইনে কিছু বলতে চান, লাস্ট 1 মিনিট আছে আমাদের হাতে। জি, আমি এই ম্যাজিস্ট্রেটিভ যে ক্ষমতা দেওয়া হচ্ছে এটা নিয়ে আমি 2-1 মিনিট বলতে পারি সেনাবাহিনীকে। এটা আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে
রেসপন্সিবিলিটি উইথাউট অথরিটি ইজ ভেরি ডেঞ্জারাস। সো এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটা সেনাবাহিনীকে দেওয়াটা খুবই যথাযথ ছিল। কিছুদিন আগে দিতে পারলে ভালো ছিল। এই সুযোগে অনেকে হয়তো পালিয়ে গেছে বা অস্ত্র লুকিয়ে ফেলেছে। এই দেশপ্রেমিক সেনাবাহিনী ইনশাল্লাহ যে ষড়যন্ত্রকারী যারা আছে, এই দেশকে যারা ভালোবাসে না, তাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে পারবে। আমি শুধু সেনাবাহিনীকে রিকোয়েস্ট করব যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং বেশি দিন সেনাবাহিনী জনগণের সাথে থাকা ঠিক না। সীমিত পিরিয়ড, যখনই আমাদের একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য পরিবেশ সৃষ্টি হবে, তখনই তারা চলে আসবে। আমরা অনেক দুঃখের সাথে জেনেছি যে আমাদের একজন অফিসার নিহত হয়েছে কিছু ডাকাত সন্ত্রাসী দ্বারা রামু এলাকাতে। এটা খুবই দুঃখজনক এবং আমি বলতে চাই যে সেনাবাহিনীতে সব কিছুর জবাবদিহিতা আছে। কিভাবে সে মারা গেল, এখানে কারো দোষ আছে কিনা নিশ্চয়ই তদন্ত করা হবে, নিশ্চয়ই তদন্ত করা হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোটামুটি এই ছিল আজকের সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।